हेलो दोस्तों, নমস্কার, আদাব, আসসালামু আলাইকুম। উত্তম রিয়াকশনের আরেকটি রিয়াকশন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আমি উত্তম আছি আপনাদের সাথে। বন্ধুরা, আজ যে ভিডিওতে রিয়াকশন দেবো সেই ভিডিওটি নেওয়া হয়েছে নিবিড় মাহমুদ চ্যানেল থেকে। ভিডিওর টাইটেল হচ্ছে চীনমুখী বাংলাদেশ, বাদ যাচ্ছে ভারত, বাংলাদেশে চীনের বিপুল বিনিয়োগ, চায়না বাংলাদেশ রিলেশনশিপ। বন্ধুরা, ভিডিও টাইটেল অনুসারে এটা একদমই অস্বীকার করার কোনো জায়গা নেই। বর্তমান যে ইনলিগাল গভর্নমেন্ট বাংলাদেশে চলছে সেটা সম্পূর্ণ চীনমুখী হচ্ছে বা আমেরিকামুখী, ইউরোপপন্থী। আর বাংলাদেশে চীনের যে বিনিয়োগ রয়েছে, প্রচুর পরিমাণে বিনিয়োগ রয়েছে, সেটা অস্বীকার করার কোনো জায়গা নেই। তবে সত্যি কি ভারতকে বাদ দিয়ে বাংলাদেশ চলতে পারবে? সত্যি কি বাংলাদেশ চীনের দিকেই চলে যাচ্ছে? সত্যি কি বাংলাদেশ ভারত বিরোধিতা করে এই ভারতীয় উপমহাদেশে থাকতে পারবে, টিকতে পারবে? এটা কিন্তু আমার প্রশ্ন আপনাদের কাছে রইল। সম্পূর্ণ ভিডিওটি দেখার পরেই আমরা বুঝতে পারবো যে ভারতকে কোথায় কিভাবে বাদ দিচ্ছে বাংলাদেশ আর কিভাবে চীনের দিকে চলে যাচ্ছে। তো বন্ধুরা, আমরা জানতে পারবো সম্পূর্ণ ভিডিওটি দেখার পরে যে বাংলাদেশ কিভাবে ভারতকে বাদ দিয়ে চীনের দিকে চলে যাচ্ছে। আশা করি আপনারা আমার সাথেই থাকবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন, বেল আইকন অন করে অল করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। অলরেডি যেসব বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ইউটিউব পরিবারের সদস্য হয়েছেন তাদের প্রতি রইল অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিতে পারেন। কমেন্ট সেকশন লিখে অবশ্যই জানাতে পারেন আপনার বহু মূল্যবান মতামত। বন্ধুরা, তাহলে চলুন সময় নষ্ট না করে প্রথমে ভিডিওটা দেখি। ভিডিওর মাঝে মাঝে যেখানে আমার কাউন্টিং এর দরকার পড়বে ঠিক আমি সেখানে অবশ্যই কাউন্টিং করব, আমার ওপিনিয়ন দিতে থাকবো। আর হ্যাঁ, অরিজিনাল ভিডিওর লিংক আমার ডেসক্রিপশনে মেনশন করা থাকবে, আপনারা চাইলে চ্যানেলটি ভিজিট করতে পারেন এবং চ্যানেলের ভিডিওগুলো অবশ্যই দেখতে পারেন। সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি। 1971 সালে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীনতা অর্জন করেছিল বীর বাঙালির বাংলাদেশ। যুদ্ধ বিধ্বস্ত দেশটি অনেক চড়াই উতরাই পাড়ি দিয়ে হাঁটি হাঁটি পাপা করে এগিয়ে চলছে, হয়েছে উন্নয়নের রোল মডেল, নাম লিখিয়েছে উন্নয়নশীল দেশের কাতারে। আর এসবই হয়েছে বন্ধু প্রতিম দেশগুলোর সাথে সুসম্পর্ক বজায় রেখে উন্নয়ন সহযোগিতার সহায়তায় আগামীতেও আগাতে চায় বাংলাদেশ। তবে এবার একটি দেশকে খানিকটা হলেও দূরে ঠেলে দিতে চলেছে লাল সবুজের এই দেশটি। প্রশ্ন হচ্ছে, নতুন করে কোন দেশের দিকে ঝুঁকছে এবার বাংলাদেশ? এসবের আদ্যপান্ত নিয়ে সাজিয়েছে এবারের পর্বটি। বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখুন। দর্শক, চলুন চলে যাই মূল ভিডিওতে। 1971 সালে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশ শত্রুমুক্ত হয়েছিল। মুক্তিযুদ্ধ চলার সময় দেশের অবকাঠামো ক্ষত বিক্ষত হয়। 71 সালে মুক্তিযুদ্ধের পর স্বাধীন বাংলাদেশের সব জায়গায় সেই যুদ্ধের ক্ষত দেখতে পাওয়া যায়। ধীরে ধীরে সড়ক, রেল, সেতু, বন্দর অবকাঠামো উন্নয়নের মাধ্যমে উঠে দাঁড়ানোর চেষ্টা করে বাংলাদেশ। সে সময় অনেক দেশই সাহায্যের হাত বাড়ায়, অনেক সংস্থা ঋণ সহায়তা দেয় বাংলাদেশকে। তবে 1975 সালের 15 আগস্ট চীন বাংলাদেশকে স্বীকৃতি দেয়। এর মধ্য দিয়ে দেশটির সাথে বাংলাদেশের বন্ধুত্বের সূচনা হয়। গেল প্রায় 5 দশক ধরে বাংলাদেশের অন্যতম উন্নয়ন অংশীদারের নাম হলো চীন। নো, একদম না। বাংলাদেশ স্বাধীন হয়েছে গত 5 আগস্টে।
1971 সালে বাংলাদেশ স্বাধীনতা লাভ করেনি। নো, নাথিং, এটা আমরা মানতে পারছি না। 1971 সালে পাকিস্তান থেকে যখন আলাদা একটা দেশে পরিণত হয় পূর্ব পাকিস্তান, সেটা স্বাধীনতা ছিল না। স্বাধীনতা লাভ করেছে গত 5 আগস্টে উচ্ছৃঙ্খল সন্ত্রাসবাদী ছাত্রদের যে অরাজকতা দেশের ভিতর সৃষ্টি করে গভর্নমেন্টকে ফেলে দিয়ে জবরদস্তি করে গদিতে বসে পড়েছে, একে স্বাধীনতা বলা হয়। এটাই স্বাধীনতা। 1971 সালে স্বাধীনতা কোথা থেকে হলো? না না না, এটা ঠিক না। বাংলাদেশের যে সমস্ত উচ্ছৃঙ্খল রাজাকারের বাচ্চারা, জামায়াত ইসলাম, সন্ত্রাস গুট, তারা এখন বাংলাদেশ চালাচ্ছে। তো তারাই এখন স্বাধীনতা লাভ করেছে। এই প্রথম স্বাধীন হলো বাংলাদেশ। 1971 সালে স্বাধীন হয়নি। আপনি এটা ভুল বলছেন, এটা আপনি ভুল বলছেন। আপনি সঠিক করে বলুন। বাংলাদেশের প্রতিবেশী দেশ ভারত, 3 দিক থেকে দেশটির সীমানা রয়েছে। একইভাবে বাংলাদেশের সাথে ভারত থেকে পণ্য আমদানিও হয় বেশি, বিশেষ করে নিত্য পণ্য। আবার বাংলাদেশের উন্নয়নে ভারতের বিনিয়োগও নেহাত কম নয়। গেল আওয়ামী লীগ সরকারের আমলে খানিকটা ভারত নির্ভর হয়ে পড়েছিল লাল সবুজের এই দেশটি। সম্প্রতি ক্ষমতার পরিবর্তনের পর বাংলাদেশ সেই গণ্ডি থেকে বেরিয়ে আসতে চাইছে। এই যেমন দীর্ঘদিন পর হলেও পাকিস্তানি পণ্য আমদানির ক্ষেত্রে লাল তালিকা থেকে বাদ দিয়েছে বাংলাদেশ সরকার। জাতিসংঘের অধিবেশনে অংশ নেয়া বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেল লরিয়েট ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎ করেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। 25 সেপ্টেম্বরের ওই বৈঠকের ফলে ভারতকে খানিকটা হতাশ করেছে। সাক্ষাৎকালে চীনের পররাষ্ট্রমন্ত্রী অধ্যাপক ইউনূসকে চীনের জনগণের পুরনো বন্ধু উল্লেখ করেন। বৈঠক শেষে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই জানিয়েছেন, ডক্টর ইউনূস সরকারের সাথে চীন আরো বেশি অর্থনৈতিক সম্পর্ক বাড়াতে চায়। চীনা সোলার প্যানেল প্রস্তুতকারকরা বাংলাদেশে কারখানা স্থাপনে আগ্রহী। চীনা সরকারও বিষয়টি নিয়ে খুবই আন্তরিক বলে জানান দেশটির পররাষ্ট্রমন্ত্রী। বাংলাদেশের সোলার প্যানেলে চীনা বিনিয়োগ এলে সেটি বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে হবে মাইল ফলক। ডক্টর ইউনূসের নেতৃত্বে বাংলাদেশ ঐক্যবদ্ধ থাকবে উল্লেখ করে চীন বলছে দেশটি পূর্ণ আস্থা রাখছে বর্তমান সরকারের উপর। ইউনূস সরকারও বাংলাদেশের মানুষের প্রত্যাশা পূরণে সক্ষম হবে বলেও বিশ্বাস করে চীন। চীনের পররাষ্ট্রমন্ত্রী বলছেন, বেইজিং ঢাকার সাথে সম্পর্ক বাড়াতে চায়। এজন্য দুই দেশের ব্যবসায়ীদের মধ্যে সহযোগিতা ও অংশীদারিত্ব আরো বাড়াতে চায় তারা। চীন বাংলাদেশ থেকে আরো বেশি সংখ্যক শিক্ষার্থীকে উচ্চ শিক্ষা সুযোগ দেবে বলে দেশটির তরফ থেকে জানানো হয়েছে। বাংলায় একটা কথা আছে, শিয়ালের যখন মরণ আসে, শিয়ালের যখন মৃত্যু আসে, তখন শিয়াল শহরের দিকে চলে আসে, শহরে ঢুকে পড়ে। তো বাংলাদেশের ঠিক সেই হাল। বাংলাদেশের বরবাদি শুরু হয়ে গেছে 5 আগস্ট থেকে। এই বাংলাদেশ কবে, কোথায়, কিভাবে সোজা হয়ে দাঁড়াতে পারবে তার কিন্তু কোনো ঠিক ঠিকানা নাই। যত যাই বলা হোক না কেন, বাংলাদেশের জনগণ যত কিছুই বলুক না কেন, গত 2 মাসে বাংলাদেশের যে বিশৃঙ্খলা, বাংলাদেশের যে অর্থনীতি এবং বাংলাদেশের যারা এই যে সন্ত্রাসবাদী, রাজাকারবাদী এবং যারা এই আমেরিকার চাটুকার ক্ষমতায় বসে আছে, আমেরিকার পাচাটা ডক্টর ইউনূস, এ কোনো ফল দেখাতে পারেনি। আর চীন, সে যে কি ধূর সে সবাই জানে। একদিন না একদিন বাংলাদেশও বুঝতে পারবে। আর উদাহরণ আমাদের সামনে রয়েছে।
শ্রীলঙ্কা বরবাদ হয়ে গেছে চীনের থেকে ঋণ নিয়ে, এখনো পর্যন্ত সে ঋণ শোধ করতে পারেনি। হামনটোটা বন্দরগাহ চীনের জন্য 99 সালের জন্য দিয়ে দিতে হয়েছে। পাকিস্তানের করাচি বন্দরগাহ চীনকে দিয়ে দিতে হয়েছে। পাকিস্তান বরবাদ হয়েছে। চীন যদি এতই ভালো বিনিয়োগকারী দেশ হতো তাহলে পাকিস্তান আজ কোথায় দাঁড়িয়ে থাকতো? সে তো খালি শুধু চীন থেকে না, আমেরিকার থেকেও নিচ্ছে। বাংলাদেশ তো জাপান থেকে নিয়েছে প্রচুর পরিমাণে ঋণ, চীন থেকে নিয়েছে, ভারত থেকে নিয়েছে, আরো বিভিন্ন দেশ থেকে বাংলাদেশ ঋণ নিয়েছে। কই বাংলাদেশ তো সোজা হয়ে দাঁড়াতে পারছে না। কিন্তু একদিন না একদিন এই চীনের ঋণের ফাঁদে বাংলাদেশ অবশ্যই বরবাদ হবে, নিশ্চিত থাকুন। এই জন্যই বলছি, শিয়ালের যখন মৃত্যু আসে তখন সে শহরে ঢুকে পড়ে। চীনের সোলার কোম্পানিগুলো বড় আকারে বিনিয়োগ করলে বিশ্ববাজারে বাংলাদেশের অর্থনীতি এগিয়ে যাবে। সোলার কোম্পানি ছাড়াও অন্যান্য চীনা প্রস্তুতকারকরা তাদের কারখানা বাংলাদেশে স্থানান্তরের ইচ্ছা প্রকাশ করেছে বলেও জানা গেছে। অর্থাৎ অতীতের চেয়ে আগামীতে আরো বেশি চীনা বিনিয়োগ বাংলাদেশে আসছে বলেও জানা গেছে। অন্যদিকে তিস্তা নদীকে ঘিরে উন্নয়ন পরিকল্পনার ব্যাপারে শুরু থেকেই চীনের আগ্রহ রয়েছে। এমনকি ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত কুড়িগ্রামের তিস্তা ব্যারেজ পরিদর্শন করেছেন। ভারতের অনীহা ও অসহযোগিতার কারণে দশকের পর দশক ধরে ঝুলে রয়েছে তিস্তার পানি চুক্তি, যার কারণে তিস্তার সেচ প্রকল্পটিও আলোর মুখ দেখতে পায়নি। এই প্রকল্পকে ঘিরে উত্তরবঙ্গের মানুষের বিপুল আগ্রহ রয়েছে। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে খরচ হবে $1 বিলিয়ন বা 10,000 কোটি টাকার মতো। এই অর্থায়নে রাজিও হয়েছে চীন। চীনের মাধ্যমে তিস্তা প্রকল্পটি বাস্তবায়ন হলে নতুন যুগে প্রবেশ করবে বাংলাদেশ। এখন পর্যন্ত চীনের অর্থায়নে চলা প্রকল্পের মধ্যে সবচেয়ে দৃশ্যমান ও আলোচিত প্রকল্প কর্ণফুলী টানেল। দক্ষিণ এশিয়ায় বাংলাদেশি নদীর তলদেশ দিয়ে টানেল নির্মিত হয়েছে এটি প্রথম। চট্টগ্রামের পতেঙ্গায় কর্ণফুলী নদীর তলদেশে 3.4 কিলোমিটার দীর্ঘ এই টানেল নির্মাণ করে দিয়েছে চীন। টানেলের দুই প্রান্ত, একটি অংশ পতেঙ্গা, অন্যটি আনোয়ারা। এই টানেল সহজ করেছে কক্সবাজারের সাথে সড়ক যোগাযোগ, সাশ্রয় করেছে সময়। 10,374 কোটি টাকায় চায়না কমিউনিকেশন অ্যান্ড কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেড এই টানেলটি নির্মাণ করেছে। এতে চীন ঋণ সহায়তা দিয়েছে 5,913 কোটি টাকা। চীন এই প্রকল্পটি বাস্তবায়ন করলেও কর্ণফুলীর দুই প্রান্তে ওয়ান সিটি টু টাউন নির্মাণেও বিনিয়োগ করবে বলে জানা গেছে। $28 কোটি ঋণ সহায়তা চুক্তির আওতায় আনোয়ারায় 783 একর জমিতে চীনা অর্থনৈতিক জোন নির্মাণ কাজ এগিয়ে চলছে, যেখানে একসাথে 400 শিল্প কারখানা স্থাপন করবে চীনের বিভিন্ন প্রতিষ্ঠান। সময় গড়িয়ে যাওয়ার সাথে সাথে চীনেও মজুরির দাম বাড়ছে, যার কারণে চীন থেকে শিল্প বাণিজ্যিক প্রতিষ্ঠান রিলোকেট বা স্থানান্তর করে বেশ কিছু প্রতিষ্ঠান বাংলাদেশে আনতে চায় বাংলাদেশের উন্নয়ন সহযোগী দেশ চীন। বাংলাদেশের যে বর্তমান অবস্থা, এতে কোনো দেশে কিন্তু বিনিয়োগ করতে চাইছে না। বাংলাদেশ যত আমেরিকার পা চাটবে, যত আমেরিকা বাংলাদেশের ভিতরে ঢুকবে, চীন এখান থেকে তত দূরে সরে যাবে। বর্তমান যে পা চাটা ইউনূস যখন গদিতে বসেছে, তখন থেকে রাশিয়া, চায়না, ভারত দূরে সরে যাচ্ছে। তার কারণ একটাই, এখানে আমেরিকাকে ঢুকতে দেবে না। বাংলাদেশে যদি আমেরিকা ঢোকে তাহলে এখানে ভারতের আর চীনের সব থেকে বড় ক্ষতি। চীন কখনোই চাইবে না তার কাছাকাছি আর একটা দেশে আমেরিকা ঢুকে পড়ুক। এই জন্য চায়না কখনোই চাইবে না যে আমেরিকা এখানে আসুক। আমেরিকাকে বাধা দেওয়ার জন্য
যদি এই 5টা ইউনুসকে সরাতে হয়, তাও সরাবে ভারতের সাথে যুক্ত হয়ে। ইনভেস্ট তো পরের কথা, পরের কথা হচ্ছে ইনভেস্ট। প্রথমে এই আমেরিকাকে এখান থেকে সরাতে হবে। আমেরিকা যেখানে যেখানে ঢুকেছে সেখানে বরবাদ করে দিয়েছে, কিন্তু বাংলাদেশ বুঝতে পারছে না। বাংলাদেশে একক কোন প্রকল্পে চীনের সবচেয়ে বেশি বিনিয়োগ রয়েছে পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পে। আসার কথা হচ্ছে, রাজনৈতিক পট পরিবর্তনের পরেও থেমে যায়নি এই প্রকল্পের কাজ। ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে যশোর পর্যন্ত 172 কিলোমিটার ব্রডগেজ রেল লাইন নির্মাণের কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে। এই রেল সংযোগ দেশের দক্ষিণাঞ্চলের 23টি জেলাকে রেল নেটওয়ার্কের মধ্যে আনতে যাচ্ছে। সবশেষ গেল 31 আগস্ট 2024 সাল পর্যন্ত এই প্রকল্পের কাজ 98% শেষ হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এই রুটে ঢাকা ভাঙা অংশে ট্রেন চলাচল শুরু হয় 2023 সালে। চলতি বছরের নভেম্বরে ঢাকা থেকে যশোর পর্যন্ত পদ্মা সেতু দিয়ে ট্রেন চলাচল শুরু করতে চায় বাংলাদেশ রেলওয়ে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, এই রুটের 20টি স্টেশনের মধ্যে ভাঙা জংশন ছাড়া সবগুলো শতভাগ কাজ শেষ হয়েছে। এই প্রকল্পটি বাস্তবায়নে মোট খরচ ধরা হয়েছে 39,247 কোটি টাকা। এর মধ্যে চীনের এক্সিম ব্যাংক 21,036 কোটি টাকা ঋণ দিচ্ছে। বর্তমান সময় বাংলাদেশের ছাত্র সন্ত্রাস থেকে শুরু করে আর আমেরিকার পাঁচাটা চটিচাটা ইউনুস থেকে শুরু করে সবাই বলছে যে বাংলাদেশে যে সমস্ত প্রকল্প নেওয়া হয়েছিল সেগুলো বাংলাদেশের ক্ষতিকর। পদ্মা সেতু নাকি ভারতের জন্য নির্মাণ করা হয়েছে, পদ্মা সেতু নাকি ভারতের জন্য নির্মাণ করেছে শেখ হাসিনা। কর্ণফুলী টানেল এটাও নাকি ভারতের জন্য তৈরি করেছে, বাংলাদেশিদের জন্য তো কোনো কাজই করেনি শেখ হাসিনা। তো বাংলাদেশের লোকজন যাচ্ছে পদ্মা সেতুর উপর দিয়ে? আমার তো মনে হচ্ছে না। সমস্ত গাড়ি, সমস্ত যাত্রী যে ট্রাভেল গুলি রয়েছে সবগুলোই তো মনে হচ্ছে ভারতের। ওখান থেকে তো বাংলাদেশের লোকজন চলাচল করে না। বাংলাদেশের এক শ্রেণী মানুষ এই বিবেচনা করে যে কর্ণফুলী টানেল বা বাংলাদেশের যে সমস্ত ব্রিজ হচ্ছে, যে রেল ব্রিজ হচ্ছে যমুনাতে, তারপর পদ্মা সেতুর উপর যে ব্রিজ হয়েছে, এসব কিছুই প্রকল্প কিন্তু ভারতের জন্য করেছে শেখ হাসিনা। আর এই যত প্রকল্প নেওয়া হয়েছে সব ভুল। এই যে সন্ত্রাস ছাত্র চটিচাটা ইউনুস, এর যত গভর্নমেন্টের আছে সবাই এই প্রকল্পের বিরোধিতা করছে। আজ বিনিয়োগ আসবে কোথা থেকে? যে দেশে বিদ্যুৎ নেই, যে দেশে বিদ্যুতের এত পরিমাণে চাহিদা, তো কলকারখানা লাগাতে গেলে বিদ্যুৎ প্রথমে চাই, 24 ঘন্টা বিদ্যুৎ চাই, তাহলেই সেখানে কলকারখানা স্থাপিত হয়। কিন্তু বাংলাদেশে বিদ্যুৎ তো নেই, লোডশেডিং আর লোডশেডিং। রাজধানীকে যানজট মুক্ত করতে মেট্রো রেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ের মতো প্রকল্প গ্রহণ করা হয়েছে। মেগা এসব প্রকল্পের মধ্যে ঢাকা আশুলিয়া এবং ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে বেশ গুরুত্বপূর্ণ, যা শুরু পাইপলাইনের ঢাকা ইপিজেড এলাকা থেকে, শেষ হচ্ছে চিটাগং রোডের কুতুবখালীতে গিয়ে, যার অর্থায়ন করছে চীন। এই প্রকল্পের কারণে উত্তরাঞ্চল সহ দেশের বিভিন্ন জেলা থেকে আসা যানবাহন রাজধানীর ভেতর প্রবেশ না করে চলে যেতে পারবে চট্টগ্রাম সহ পূর্বাঞ্চলের জেলাগুলোতে। অর্থাৎ ঢাকার চিরচেনা যানজটে পড়তে হবে না আর। আবার ঢাকাতে দিনের বেলায় ট্রাক চলাচল নিষেধাজ্ঞা রয়েছে, এসবেরও ধার ধারতে হবে না আর। দিনের বেলাতেও শিল্পাঞ্চলের ট্রাক সহ সারা দেশের ট্রাক এই উড়াল সড়কের ওপর দিয়ে চলে যেতে পারবে। সবচেয়ে বড় সুবিধা মিলবে সাভার, গাজীপুর, আশুলিয়ার শিল্প কারখানাগুলোর। অল্প সময়ে এইসব কারখানার যানবাহনগুলো নিজ গন্তব্যে পৌঁছাতে পারবে। পাইপলাইন থেকে চট্টগ্রাম রোডের কুতুবখালী পর্যন্ত দূরত্ব
44 কিলোমিটার। এটিও চীনা প্রকল্প, যেখানে 17,553 কোটি টাকা খরচ হচ্ছে। এদিকে ঢাকা বিমানবন্দর থেকে উড়াল সড়কটি চিটাগং রোড পর্যন্ত গেছে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে নামে। আর এই দুটি প্রকল্প চালু হলে দিনরাত রপ্তানিযোগ্য পণ্য নিয়ে চলাচল করতে পারবে কাভার্ড ভ্যান, লরি সহ যানবাহনগুলো। আর এই পথ পাড়ি দিতে লাগবে মাত্র 1 ঘন্টা। ঢাকা আসলে এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ শেষ হলে ব্যবসায়ীদের পাশাপাশি দেশের 30 জেলার 4 কোটিরও বেশি মানুষ উপকৃত হবে। রাজধানীর আফতাবনগরের কাছে দাসেরকান্দিতে গড়ে তোলা হয়েছে দক্ষিণ এশিয়ার বৃহত্তম একক পয় শোধনাগার। অত্যন্ত প্রয়োজনীয় এই প্রকল্পের নির্মাণ কাজ শেষ হলেও এই প্রকল্প নিয়ে আলোচনার কারণ রয়েছে। ঢাকা শহরে প্রতিদিন যে 2000 মিলিয়ন লিটার বর্জ্য উৎপন্ন হয়, তার 20 থেকে 25% শোধন করতে পারবে এই দাসেরকান্দি প্ল্যান্টটি। 3,700 কোটি টাকা খরচে এই প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে, যেখানে চীনের এক্সিম ব্যাংক থেকে নেওয়া ঋণ 2,366 কোটি টাকা। প্রকল্পটির উদ্দেশ্য রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, মহাখালী, তেজগাঁও, কলাবাগান, হাতিরঝিল সহ আশপাশের এলাকার পয়ঃবর্জ্য সংগ্রহ করে তা শোধন করা। 50 লাখ মানুষের সেবা দেওয়ার জন্য দৈনিক 50 কোটি লিটার পয়ঃবর্জ্য শোধন করার ক্ষমতা রাখে এই প্ল্যান্টটি। এদেশে ভারতের অর্থায়নে রূপসা রেল সেতু সহ বেশ কিছু প্রকল্প রয়েছে। এসব প্রকল্প নির্দিষ্ট সময় শেষ না হওয়া ভারতের বেশি সুবিধা নেওয়ার কারণে এবার বাংলাদেশ ভারত থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। বিশেষ করে সম্প্রতি বন্যার পানি ছেড়ে দেওয়ার বিষয়টি স্পষ্ট হয়েছে, কেননা তিস্তা পানি চুক্তির বিষয়টি নিয়ে ইচ্ছে করে ঝুলিয়ে রেখেছে তারা। আন্তর্জাতিক নদীর পানি বন্টনের বিষয়ে একতরফা সিদ্ধান্ত দিচ্ছে ভারত। বাংলাদেশের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করছে তারা। আবার সীমান্তে বাংলাদেশিদের প্রাণহানির জন্য ভারতের সীমান্ত রক্ষীরাই দায়ী। সব দিক থেকেই বাংলাদেশকে খানিকটা হলেও শোষণ করছে বলে মনে করছেন বাংলাদেশিরা। এসব নানান কারণে বাংলাদেশকে ভারত বিমুখ করে তুলেছে, আর সেই সুযোগ কাজে লাগিয়েছে চীন। বিশাল বিনিয়োগের ঝুড়ি নিয়ে হাজির হচ্ছে দেশটি। এতে লাভবান বাংলাদেশও। বিশেষজ্ঞরা বলছেন বাংলাদেশের সাথে ভারতের বিমাতা স্বরূপ আচরণ ক্ষতি করছে বাংলাদেশকে। বাংলাদেশের উপর অতিরিক্ত প্রভাব বিস্তার করার কারণে নতুন সরকার এবার ভারত থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে বলেও মনে করছেন তারা। এতে খানিকটা হলেও বিপাকে পড়ছে ভারত, চাপে পড়বে মোদী সরকার। সবাই মিলে গাছ লাগাই, দেশের পরিবেশকে বাঁচাই, আসুক নতুন দিন, লাগুক খাওয়া উন্নয়নের পালে, এমন প্রত্যাশা রেখে পর্ব থেকে বিদায় নিচ্ছি। তবে যাবার আগে সেই একই অনুরোধ, যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবেন না, পরিবেশের ক্ষতি করবেন না, অযথা হর্ন বাজাবেন না। আপনার দেশের সৌন্দর্য রক্ষায় পোস্টার লাগানো থেকে বিরত থাকুন। যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন, ভিডিওটি ভালো লাগে, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভালোবাসায় আবদ্ধ করবেন। ভালো লাগা না লাগার বিষয়টি কমেন্টে লিখে জানাবেন। কি ধরনের ভিডিও দেখতে চান তাও জানানোর অনুরোধ রইল। আগামীতে আবারও দেখা হবে নতুন কোনো জায়গা, তথ্য, ইতিহাস আর উন্নয়ন চিত্র নিয়ে। নিজে ভালো থাকুন, দেশকে ভালো রাখুন, আমাদের সাথেই থাকুন, দেখতে থাকুন দেশের এগিয়ে যাওয়ার চিত্র। ধন্যবাদ। দোস্ত, ভিডিওটি এখানেই শেষ হয়েছে। দেখতে পেলাম ভারতের এমন কোনো নজির নেই যে কোনো দেশে ইনভেস্ট করে আর সেই দেশ যদি ভারতের ঋণ চুকাতে না পারে, তাহলে ভারত সেই দেশের কোনো স্থাপনা বা কোনো সংসাধনের উপর আধিপত্য জমিয়ে রেখেছে। বাংলাদেশের বুঝতে হবে, জ্বলন্ত উদাহরণ আমাদের সামনে রয়েছে। শ্রীলঙ্কা বরবাদ হয়ে গেছে, আমন্টোটা চায়নার হয়ে গেছে। পাকিস্তান বরবাদ হয়েছে, করাচি বন্দরগাহ চায়নার হয়েছে। এরকম সাউথ আফ্রিকাতে যে সমস্ত পুয়ার কান্ট্রি রয়েছে, সেখানে কিন্তু চীন জ্বর জমানোর চেষ্টা করছিল, কিন্তু ভারত তাদেরকে বাঁচিয়েছে, সেখান থেকে বের করেছে। চীনে যে চীন যেভাবে
এই সমস্ত ছোট ছোট গরিব দেশকে ঋণ দিয়ে তাদের উপর যে চাপ সৃষ্টি করে, সেই নীতি ভারত রাখে না। ভারতের নীতি আলাদা, বন্ধুসুলভ। বাংলাদেশ বাংলাদেশ একদিনে আকাশচুম্বী উন্নতি করতে চায়। এই আকাশচুম্বী উন্নতি করতে গিয়ে যে মুখ থুবড়ে পড়বে বাংলাদেশ, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। এখন জিও পলিটিক্সের দিক থেকে যদি আমরা দেখি, আগামী দিনে চায়না ইনভেস্ট করবে কি করবে না তা নিয়ে কিন্তু সন্দেহ রয়েছে। আর যেসব প্রকল্প দেখানো হয়েছে এগুলো চায়নার প্রকল্প। আর ভারতের একটি প্রকল্প দেখিয়েছে রূপসা সেতু। ভারতেও বিভিন্ন জায়গায় সেকেন্ড ইনভেস্ট করে রেখেছে, নেহাত কম নয়, প্রচুর পরিমাণে ইনভেস্ট করে রেখেছে বাংলাদেশে। কিন্তু আমরা কখনোই এই ঋণের জন্য দাবাব সৃষ্টি করব না, জোর করব না। আদানির বিল এখনো বাকিয়া রয়েছে, বিদ্যুৎ বিল। এই ধরনের ভারতের 5টি কোম্পানির থেকে বিদ্যুৎ নিয়ে থাকে বাংলাদেশ, তার বিল রয়েছে বাকিয়া। আমরা জোর করেছি? করেনি তো। ভারতের নীতি আলাদা, চায়নার নীতি আলাদা। তো বন্ধুরা, সে ভারতকে বাদ দিয়ে যদি বাংলাদেশ চীনকে নিয়ে সুখী হতে পারে, তাহলে তো আমাদের কোনো অসুবিধে থাকার কথা না। আমরা তো স্বাগত জানাই। আপনারা চীনের দিকেই যান, চীন থেকে নিয়ে আসুন, ভারতে আসার দরকার নেই। ভারত বয়কট করেছেন, খুব ভালো কথা। আমরা তো যাই না বাংলাদেশে, কি দরকার আমাদের। আর আসিফ যে নজরুল 26 লক্ষ ভারতীয় বাংলাদেশে কাজ করে, তো ওনাকে বলবেন সে 26 লক্ষ ভারতীয়দের যেন আমাদের রিটার্ন করে। বাংলাদেশে রাখার দরকার নেই। সে তো এখন ক্ষমতার আগে তো এই সমস্ত ডায়লগ দিয়ে বেড়াতো মিডিয়াতে। এই ডায়লগটা তাকে বলবেন যে তারা যেন আমাদের এই 26 লক্ষ ভারতীয় যে চাকরি করে বাংলাদেশে তাদেরকে ফেরত পাঠায়। বন্ধুরা, আজকের এই ভিডিও সম্পর্কে আপনাদের কি মতামত সেটা কমেন্ট সেকশন লিখে অবশ্যই জানাতে পারেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে অল করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। অলরেডি যেসব বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ইউটিউব পরিবারের সদস্য হয়েছেন তাদের প্রতি রইল অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিবেন, শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিতে পারেন। কমেন্ট সেকশন লিখে অবশ্যই জানাতে পারেন আপনারা কোন ধরনের ভিডিওতে রিঅ্যাকশন চান, আমি চেষ্টা করব সেই সব ভিডিও নিয়ে আসার জন্য। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে নেক্সট রিঅ্যাকশন ভিডিওতে। ততক্ষণ সবাইকে নমস্কার।